হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা ইম্পর্টেন্ট ওয়ান শট ভিডিও নিয়ে। আমাদের ম্যারাথন সিরিজের নতুন ভিডিও আজকে আমি করতে চলেছি। সেখানে আমি তোমাদের জন্য রাখছি গ্রামারের ওয়ান শট ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গ্রামার যে সিলেবাসটা আছে সেই সমস্ত সিলেবাসটা খুব সংক্ষেপে একবার তোমাদের চোখের সামনে তুলে ধরতে চাই, যাতে করে একেবারে সময় না থাকলে সেই সময়টা তোমরা এই ভিডিও দেখে একবার সমস্তটা মনে করে এক্সাম হলে চলে যেতে পারো। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের কিন্তু এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা সাধুচলিত ভাষা, সন্ধি বিচ্ছেদ, সমাস নির্ণয় ও বাক্য পরিবর্তন, কিন্তু এই সবকটা থেকে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে এবং কোয়েশ্চেন আনসার যে প্রশ্ন সেটাও কিন্তু প্রশ্ন আসবে। কাজে দুরকমভাবেই তোমাদের প্রস্তুত রাখতে হবে এবং আমি মনে করি এমসিকিউ টাইপ নয়, নর্মাল প্রশ্ন উত্তর তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এমসিকিউ এর আনসার কিন্তু অনায়াসেই দিতে পারবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তোমাদের খুব খুব ভয়ের বিষয় যেটা, সেটা হচ্ছে সমাস নির্ণয়। সমাস কি, সমাস নির্ণয় কিভাবে করতে হয়, এত বিশদ আলোচনায় আজকে যাব না। প্রথমে বলি, সমাস নির্ণয় করো, তোমাদের এরকম প্রশ্ন আসবে, সেক্ষেত্রে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় তোমাদের কিন্তু করতে হবে। ব্যাসবাক্য কি? ব্যাসবাক্য হচ্ছে সমাসবদ্ধ যে একটা মাত্র শব্দ, সেই শব্দটাকে একটু বিস্তৃত আকারে বাক্যে পরিণত করা বা বাক্যে অর্থপূর্ণ করা। আমরা যখন একটা মাত্র পদকে একটু দীর্ঘ করে অর্থপূর্ণভাবে বলছি তখন সেটা ব্যাসবাক্য হচ্ছে। যেমন ধরো, বিনা পানি শব্দটা আমি যখনই বলবো বিনা পানিতে যার, তখন এটা ব্যাসবাক্য। আর বিনা পানি এই যে ছোট্ট শব্দটা, এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর বিনা পানিতে যায় এই যে শব্দ ব্যাসবাক্য, ব্যাসবাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার হয় সেই সমস্ত শব্দগুলোকে আলাদা আলাদা করে সমসমান পদ বলা হয়। এইটুকু তোমরা জেনে রাখলেই চলবে। তোমাদের যে সমাসটা আছে তা হচ্ছে দ্বন্দ্ব সমাস আছে, কর্মধারার সমাস আছে, কর্মধারার মধ্যে বিভিন্ন ভাগ আছে, ডিভিশন আছে যাকে বলে। এছাড়া আছে অব্যয়ীভাব সমাস। প্রথমেই আসবো দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস খুব সহজ একটা সমাস, কিন্তু প্রথমে বলি দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু এখানে ঝগড়া বা বিবাদ নয়, দ্বন্দ্ব শব্দের অর্থ এখানে মিলন। তাহলে দ্বন্দ্ব সমাস কি? এখানে আমরা ব্যাসবাক্যে ব্যবহার করে বেশ কতগুলো এক্সাম্পল আমি তোমাদের জন্য তুলে ধরছি। সেই এক্সাম্পলগুলোই তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের এখানে রাখছি। আর এছাড়া যারা এক্সট্রা তৈরি করেছো বা আমার পিডিএফ নোটস থেকে তৈরি করেছো তারা তো জানো আরও অনেক কিছুই কিন্তু এই ধরনের আসতে পারে। দুধ ভাত, দুধ ভাত শব্দটার ব্যাসবাক্য করলে দাঁড়াবে দুধ ও ভাত, এটা একটা দ্বন্দ্ব সমাস। কায়দা কানুন, কায়দা ও কানুন, চাষাবাদ, চাষ ও আবাদ। দিবারাত্র, দিবা ও রাত্রি, এটাকে দিবা ও রাত্রও লেখা যায়। দুধে ভাতে, দুধে ও ভাতে। ভাঙা গড়া, ভাঙা ও গড়া। আমরা, আমি, তুমি ও সে, অথবা আমি ও তুমি, দুরকমভাবেই কিন্তু হয়। কাজে আমরা যদি আসে তোমাকে কিন্তু দুভাবেই ব্যাসবাক্যটা তৈরি করতে হবে। তোমরা, তুমি ও সে। ধর্ম কর্ম, ধর্ম ও কর্ম। ভালো মন্দ, ভালো ও মন্দ। তাহলে বুঝতে পারছো যে সমাস যখন আমরা দ্বন্দ্ব সমাস করছি, এক্ষেত্রে ব্যাসবাক্যে ব্যবহৃত যে সমসমান পদগুলো আছে সেই সমসমান পদগুলোর সমস্তটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, বা শুধুমাত্র ওই যে পূর্বপদ আর পরপদকে যুক্ত করছে যেটা, সেটা বাদ দিয়ে। কাজেই দ্বন্দ্ব সমাস খুব সহজ একটা সমাস। এক্সাম্পলগুলো তোমাকে মনে রাখতে হবে। এই যে আমি 10টা এক্সাম্পল বললাম, সেই রকম আরও অনেক এক্সাম্পল তোমাদের যদি প্র্যাকটিস থাকে ভালো, আর যদি না থাকে তাহলে এটা দেখেই তোমাকে যেতে হবে, সময় না থাকলে কিছু করার নেই। এরপর আমরা আসবো কর্মধারার সমাস, যেটা খুব খুব ইম্পর্টেন্ট সমাস এবং বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই তোমাদের প্রশ্ন আসে। প্রচুর প্রশ্ন এখান থেকে করা যায়, কারণ কর্মধারার প্রচুর ভাগ আছে। সাধারণভাবে আমি কতগুলো কর্মধারার সমাস বলে দিচ্ছি। যেমন রামকৃষ্ণ, খুব ইম্পর্টেন্ট, যিনি রাম তিনি কৃষ্ণ। কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে, আবার এটা যাহা কাঁচা তাহাই মিঠে। দুরকমভাবে করা যায়, দুরকমভাবেই আনসার লিখে আসবে যদি এরকম প্রশ্ন আসে। পাণ্ডুলিপি, পাণ্ডু যে লিপি। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। আবার যদি মহর্ষি হয়,
মহান যে ঋষি, রাজর্ষি আর মহর্ষি, গুলিয়ে ফেলো না। কচু পোড়া, পোড়া যে কচু, খেয়াল করো পাণ্ডু যে লিপি অর্থাৎ প্রথমটা আমরা ব্যবহার করছি, কিন্তু কচু পোড়া, পোড়া যে কচু উল্টে যাচ্ছে। এটা এই ধরনের বিষয়গুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। এখানে মূল শব্দ কচু, পাণ্ডুলিপিতে মূল শব্দ পাণ্ডু, এই জন্য কিন্তু শব্দগুলো মূল শব্দটা আগে আসে। পীতাম্বর, পিত যে অম্বর, ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, এটা হচ্ছে ব্যাস বাক্য। ঠিক এইভাবে ব্যাস বাক্যগুলো তৈরি করতে হবে এবং সমাসটা তোমরা এভাবেই ভাগ করবে। তাহলে বুঝতে পারছো যে এটা কি ধরনের সমাস, কর্মধারার সমাস বলেছি। তাহলে যদি তোমাদের এই ধরনের শব্দ দিয়ে দেওয়া হয়, ধরো কচু পোড়া শব্দটার সমাস নির্ণয় করো, তাহলে তোমাকে লিখতে হবে ব্যাস বাক্য কি না পোড়া যে কচু, এরপরে তোমাকে লিখতে হবে এটা কি সমাস না কর্মধারার সমাস। এবার কর্মধারার বিভিন্ন বিভেদ আছে, সাধারণ ভাগগুলো যেগুলো আছে সেগুলো কি মধ্য পদলোপী কর্মধারায়। একেবারে ডিরেক্ট যদি এই ধরনের মধ্য পদলোপী কর্মধারার এক্সাম্পল তোমাকে তুলে দেওয়া হয়, তাহলে তোমাকে লিখতে হবে মধ্য পদলোপী কর্মধারায়। এখন এক্ষেত্রে বলি, তোমাদের ধরো কারো মনে নেই যে কোন প্রকারের সমাস, তাহলে সে কিন্তু ওটা ছেড়ে এসো না। যে টাইপটা মনে আসছে না সেটা বাদ দিয়ে তোমরা শুধু কর্মধারার সমাসও লিখে আসতে পারো, সেখানে অন্তত হাফ মার্কস কিন্তু তোমরা পাবে। আচ্ছা, মধ্য পদলোপী কর্মধারায় বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। প্রথমেই দিচ্ছি সিংহাসন, যেটা বারে বারে বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা এসে থাকে। সিংহ চিহ্নিত আসন সিংহাসন। জামাই ষষ্ঠী, জামাইয়ের মঙ্গলার্থে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। হাত ঘড়ি, হাতে পরার ঘড়ি, হাত ঘড়ি। স্বর্ণ মন্দির, স্বর্ণ দ্বারা নির্মিত মন্দির। সম্মানপত্র, সম্মান সূচক পত্র। হাত পাখা, হাত দ্বারা চালিত পাখা। পলান্ন, পল মিশ্রিত অন্ন, পল মানে কিন্তু মাংস। মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি। এভাবে কিন্তু মধ্যপদলোপী কর্মধারার সমাসগুলো রেডি করে যাবে। এক্সট্রা যদি করতে পারো, আবারও বলছি, তাহলে অবশ্যই ভালো। সেগুলো কিন্তু যাদের একেবারে সময় নেই, এই ভিডিও দেখেই তোমরা চলে যাবে, আমার মনে হয় তোমরা আনসার লিখে আসতে পারবে। আচ্ছা, এরপর যাব উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারার মধ্যে একটা ছোট্ট প্রভেদ আছে। কি না, উপমান কর্মধারার মধ্যে ব্যাস বাক্যে দুটো পদের মাঝে ন্যায় শব্দটা ব্যবহার করা হয়, আর অন্যদিকে যখন আমরা উপমিত কর্মধারায় ব্যবহার করি তখন ন্যায় বা মতো শব্দটাকে দুটো পদের একেবারে শেষে ব্যবহার করা হয়। এই প্রভেদটা মাথায় রাখবে, উপমিততে শেষে ন্যায় ব্যবহার করা হয় বা মতো ব্যবহার করা হয়, আর উপমানে মধ্যে ব্যবহার করা হয় ন্যায় শব্দটা। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল, এটা উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় কয়েকটা এক্সাম্পল দিয়ে নিয়ে তারপর আমি উপমিততে যাচ্ছি। ঘনশ্যাম, ঘনের ন্যায় শ্যাম, এখানে ঘন মানে কিন্তু ঘনত্ব নয়, মেঘ। ভ্রমর কালো, ভ্রমরের ন্যায় কালো। আলতা রাঙা, আলতার ন্যায় রাঙা, এগুলো হচ্ছে সব উপমান কর্মধারায়। এবার আমি উপমিত কর্মধারায় কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য বলছি। মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। কথামৃত, কথা অমৃতের তুল্য। অগ্নিদৃষ্টি, দৃষ্টি অগ্নির ন্যায়। খেয়াল করবে, অগ্নি দৃষ্টির ন্যায় নয়, কিন্তু দৃষ্টি অগ্নির ন্যায়, মানেটা বোঝার চেষ্টা করবে। যে শব্দটা তোমাকে সমাস নির্ণয়ের জন্য দেওয়া আছে সেই শব্দটার অর্থ যদি তুমি ভালো করে বুঝতে পারো মূল শব্দ কোনটা, তাহলে সমাসটা নির্ণয় করতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা, এরপর কি, চাঁদ বদন, বদন চাঁদের ন্যায়, বদন মানে মুখ, চাঁদ বদন। কাল বৈশাখী, বৈশাখী কালের ন্যায়। বৈশাখী এখানে ঝড়, আর কাল হচ্ছে মহাকাল, অর্থাৎ প্রলয়ের মতো যখন ঝড়টা হয় তখন তাকে কাল বৈশাখী বলে। এরপর আসবো রূপক কর্মধারার সমাসে। রূপক কর্মধারার সমাসে সবসময় ব্যাস বাক্যে রূপ শব্দটা ব্যবহার করা হবে। ক্রোধানল, ক্রোধ রূপ অনল, অনল এখানে ক্রোধের ন্যায়। আঁখি পাখি, আঁখিরূপ পাখি। মধু কবি, মধুরূপ কবি। মনোমাঝি, মনোরূপ মাঝি। বিষাদ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু। এই হলো রূপক কর্মধারার কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল। এবার আসবো অব্যয়ীভাব সমাসে। অব্যয়ীভাব সমাস কিন্তু খুব লার্নিংয়ের ওপর ডিপেন্ড করে, কারণ এটা একটু অন্য রকমের, সহজে কিন্তু ব্যাস বাক্যটা বোঝা যায় না। কাজে এই ধরনের সমাস তোমরা একটু লার্ন করার চেষ্টা করবে। যেমন আজীবন, জীবন ব্যাপী অর্থাৎ জীবন পর্যন্ত যাকে বলে। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত। আজীবন আমরা জীবন পর্যন্ত শব্দটা ব্যবহার করতে পারি না, তাই জীবন ব্যাপী, সমস্ত জীবন।
আচ্ছা, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত, উদ্বাস্তু, বাস্তু হইতে উৎখাত করা, উদ্বাস্তু, উৎখাত, উৎখাত কোথা থেকে? বাস্তু হইতে। প্রপৌত্র, পৌত্রের পরে যিনি, তিনি হচ্ছেন প্রপৌত্র। প্রতিশোধ, শোধের বিরুদ্ধে, মানে শোধ নয়, প্রতিশোধ। প্রতিপক্ষ, পক্ষের বিরুদ্ধে, পক্ষ থেকে বিরুদ্ধাচারণ করা, তাকে বলা হয় প্রতিপক্ষ। আগুন, গুণের যোগ্য। প্রশাখা, ক্ষুদ্র শাখা। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, এখানে অভাব অর্থে। দুর্ভিক্ষ, দু মানে অভাব, ভিক্ষার অভাব। হা ভাত, হা মানে নেই, ভাতের অভাব। উপাচার্য, আচার্যের সদৃশ্য, মানে আচার্যের মতন যিনি কাজ করছেন তাকে উপাচার্য বলা হচ্ছে। প্রতিদিন, দিনে দিনে। জন পিছু, জনে জনে। উপকূল, কুলের সমপে। ঠিক এইভাবে তোমরা পরবর্তী সমাসগুলো এরকম ধরনের আসে যদি ঠিক সেইভাবে কিন্তু তোমরা নির্ণয় করবে। এই হচ্ছে তোমাদের সমাসের কয়েকটি ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি তোমাদের জন্য দিলাম। এর বাইরে কিন্তু মুখে মুখে বলে অত সমাসের এক্সাম্পল দেওয়া পসিবল নয়। তোমরা যদি কেউ মনে করো তোমাদের হাতে সময় আছে, অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা আর কোনো সাবজেক্টের দিকে না তাকিয়ে যদি শুধু গ্রামারের জন্য, বাংলা গ্রামারের জন্য দিতে পারবে বলে মনে হয়, তাহলে তাদের জন্য আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই আমাদের পিডিএফ নোটস পারচেস করো। আমাদের 8777416211 একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফটা আর কোনো রকম দেরি না করে পারচেস করো। যারা মনে করছো 4 থেকে 5 ঘন্টা সময় তোমরা সলিড দিতে পারবে, তাহলে তোমরা এটা নিয়ে নাও, নিয়ে সম্পূর্ণ লার্ন করো। সেখানে আরও অনেক বেশি এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো সম্পূর্ণ লার্ন করো, প্র্যাকটিস করো। এই 4-5 ঘন্টা যদি তোমরা বারবার লিখে লিখে করে ফেলো, তাহলে দেখবে সম্পূর্ণ গ্রামারটা কিন্তু তোমাদের একেবারে গ্রিপে এসে গেছে। তাহলে এক্সামে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। কেন আমি এখন বলছি তোমাদের নোটস পারচেস করতে? কারণ এই সময় বিভিন্ন গ্রামার বুক থেকে তোমরা বসে বসে কালেক্ট করে লিখে প্র্যাকটিস করাটা তোমাদের পক্ষে ইম্পসিবল, সেখানে প্রচুর পরিমাণে আছে। আমি কিন্তু যে পিডিএফ নোটসটা রেখেছি সেটা সম্পূর্ণভাবে ইম্পর্টেন্ট দেখে, কাজে সেটা যদি তোমরা এখন এই মুহূর্তে 4 থেকে 5 ঘন্টা একেবারে সলিড দিতে পারো, তাহলে গ্রামার তোমাদের সম্পূর্ণ গ্রিপে এসে যাবে। আর যাদের হাতে সে সময় নেই, তারা আর কোনো কিছু না করে, কোনো দিকে না তাকিয়ে সম্পূর্ণ ভিডিওতে যেগুলো বলছি নোট ডাউন করো, ওটা আর একবার রিড করে চলে যাও, আর কিছু করার নেই। যাই হোক, এবার আমরা চলে যাব পরবর্তী টপিক। সন্ধিতে আমি যাচ্ছি না এই মুহূর্তে, সন্ধিটা একটু লিখতে হবে, সেক্ষেত্রে আমি পরে আসছি। এরপর আমরা যাব সাধুচলিত ভাষায়। সাধুচলিত ভাষার ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, সাধু থেকে চলিত অথবা চলিত থেকে সাধু, এই দুরকম তোমাদের কিন্তু আসে। মানে সাধু থেকে চলিত ভাষায় পরিবর্তনটাও আসে, চলিত থেকে সাধু ভাষায় পরিবর্তনটাও আসে। তোমাদের এমসিকিউ আসে, আবার কোয়েশ্চেন আনসার ডিরেক্ট সেটাও কিন্তু আসে। এখন তোমাদের সাধু চলিত পরিবর্তন করতে গেলে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিয়ার পরিবর্তনটা জানতে হবে, ক্রিয়া রূপের পরিবর্তন। কারণ সাধু থেকে চলিত অথবা চলিত থেকে সাধু, যে পরিবর্তনই আমরা করি না কেন, সেখানে ক্রিয়ার পরিবর্তনটা বেশি ইম্পর্টেন্ট। সেটা কি না, ধরো কাঁদিয়া, হাসিয়া, খেলিয়া, শুনিতেছে, করিতেছে, যাইতেছে, এগুলো সাধু ভাষায় আমরা ব্যবহার করি। কিন্তু যখনই আমরা চলিত ভাষায় এই শব্দগুলোকে আনবো, তখনই সেগুলো কি হয়ে যাবে? কাঁদিয়া হয়ে যাবে কেঁদে, হাসিয়া হয়ে যাবে হেসে, খেলিয়া হয়ে যাবে খেলে, শুনিতেছে হয়ে যাবে শুনছে, করিতেছে হয়ে যাবে করছে, যাইতেছে হয়ে যাবে যাচ্ছে, খাইলাম হয়ে যাবে খেলাম, পড়াইলাম হয়ে যাবে পড়ালাম, আর পড়িলাম যদি থাকতো তাহলে হবে পড়লাম। এটা একটু কিন্তু খেয়াল করবে। এবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিয়ার কাল, মানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, কোন কালটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খেয়াল করবে। যেমন ধরো বলা হলো আমি নাচিতে ছিলাম, এটা হচ্ছে সাধু ভাষার একটা বাক্য আমি বললাম, কিন্তু যখনই আমি এটাকে চলিত ভাষায় পরিবর্তন করতে বলবো, তাহলে নাচিতে ছিলাম, দ্যাট মিন পাস্ট টেন্সের একটা এক্সাম্পল, অতীত। তাহলে এটাকে আমার পরিবর্তনের সময়ও অতীতই রাখতে হবে, পাস্ট টেন্সেই রাখতে হবে। কাজে টেন্সের গন্ডগোল করলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। আমি নাচিতে ছিলাম চলিত ভাষা হবে আমি নাচছিলাম। যদি হতো আমি নাচিবো, তাহলে হতো আমি নাচবো। আমি নাচিতেছি
তাহলে হবে আমি নাচছি। এই যে ক্লিয়ারভাবে কালের পরিবর্তন, সেটা কিন্তু তোমাদের ধরতে হবে, ধরে কিন্তু পরিবর্তনটা করতে হবে। আর কিছু পরিবর্তন তোমাদের করতে হয়, সেটা হচ্ছে সর্বনামের পরিবর্তন। যেমন তাহাদের, তাহলে কি হবে? তাহাদের সাধু ভাষা চলিতে হয়ে যাবে তাদের, ইহাদের চলিতে হয়ে যাবে এদের, উহাদের চলিত হয়ে যাবে ওদের, আমাদিগের চলিত হয়ে যাবে আমাদের, তোমাদিগের চলিত হয়ে যাবে তোমাদের। এই যে পরিবর্তনগুলো, সেগুলোও কিন্তু তোমাকে জানতে হবে। এরপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বেশ কিছু শব্দ যেগুলো আমরা সাধু ভাষায় ব্যবহার করি, চলিত ভাষায় ব্যবহার করি না। যেমন ধরো কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা মানে কুয়াশা, সাধু ভাষায় আমরা কুজ্ঝটিকা বলি সরি, কিন্তু চলিতে আমরা কি বলি না, কুয়াশা। আরোহণ, পর্বত আরোহণ, আমরা কি বলি? পর্বতে ওঠা। পর্বত হইতে অবতরণ, পর্বত থেকে নামা, অর্থাৎ আরোহণ ওপর দিকে ওঠা, অবতরণ নিচের দিকে নামা। প্রতীক্ষা, অপেক্ষা করা। মৃত্তিকা, মাটি। আগমন, আসা, তাহার আগমনের সময় হইল, তার আসার সময় হলো। ভালোভাবে খেয়াল করবে, তাহার হয়ে যাবে তার, আগমনের হয়ে যাবে আসার, সময় সময় থাকবে, হইল হয়ে যাবে হলো। তাহলে যখনই সাধু থেকে চলিত বা চলিত থেকে সাধু করবে, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে লক্ষ্য করবে। যে কটা শব্দের পরিবর্তন তুমি করতে পারছো, সে কটা শব্দের পরিবর্তন করার চেষ্টা করবে। আর যদি এমসিকিউ দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পড়বে যে কটা পরিবর্তন হয়েছে। আর পরিবর্তনগুলোও কিন্তু ঠিকঠাক দেখবে যে চলিত রূপ বা বর্তমান রূপ, রূপের পরিবর্তন হয়েছে কিনা, বা সর্বনামের ঠিকঠাক পরিবর্তন হয়েছে কিনা, সেটাও কিন্তু ভালো করে লক্ষ্য করে তবে এমসিকিউ এ আনসার করবে। আচ্ছা, প্রতীক্ষা মানে অপেক্ষা। দুগ্ধ, দুধ। ঘৃত, ঘি। বসন, কাপড়। ললাট লিখন, কপালের লেখা। পুঁথি, বই। মৎস্য, মাছ। অদ্য, আজ। কল্ল, কাল। এই যে মার্জার মানে বিড়াল, মার্জার হচ্ছে বিড়াল। এই যে ব্যাপারগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি কি বলবো, ধরো ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এটাকে যদি আমি সাধু ভাষায় করি কি হবে? ভালো আমি পরিবর্তন করতে পারছি না, করে, করিয়া। খোসা একই রাখবো, তাহলে কি হলো? ভালো করিয়া খোসা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়েটাকে কি করব? ছাড়াইয়া। নিতে, নিতে কি করব? লইতে। হবে অপরিবর্তিত থাকছে না, সরি হইবে, অপরিবর্তিত না, হইবে। তাহলে ভালো করিয়া খোসা ছাড়াইয়া লইতে হইবে। এই যে পরিবর্তনগুলো, প্রত্যেকটা পরিবর্তনের দিকে তোমাকে নজর দিতে হবে। আচ্ছা, জেলেদের দিক থেকে জেলেদের দিক থেকে ভেসে আসে উল্লাস ধ্বনি। জেলেদের দিক থেকে, জেলেদের দিক হইতে, ভেসে, ভাসিয়া, আসে, আইসে, উল্লাস ধ্বনি। পরিবর্তনের দরকার নেই, এভাবে পরিবর্তন। অপূর্ব মুগ্ধ হয়ে সেদিকে চেয়েছিল। অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে, ওই দিকে, সেদিকেও রাখতে পারে, সেই দিকে করে দিও, দন্তেশ্বরের পর একটা হস্যি। সেই দিকে চেয়েছিল, চাহিয়া ছিল। আবার সেদিকে অপরিবর্তন যদি মানে অপরিবর্তনীয় রেখে যদি তুমি সেদিকেই করো, তাহলেও কিন্তু তোমার মার্কসটা হবে, কারণ তুমি সমস্তগুলো বাকিগুলো ঠিকঠাক পরিবর্তন করেছো। তাহলে এই ধরনের পরিবর্তনে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, এটা অবশ্যই মাথায় রেখে পরিবর্তনগুলো করবে। জাস্ট এ মিনিট, আমি যাব বাক্য পরিবর্তনে। আচ্ছা, এই হলো সাধু থেকে চলিত ভাষার পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পারছো কি ধরনের পরিবর্তন তোমাদের করতে হবে। প্রচুর এক্সাম্পল এখানে দেওয়া কিন্তু সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে এইভাবে, কারণ এটা অনেক কম সময়ের ভিডিও, আর এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু এত কিছু দেওয়া সম্ভব নয়। আর এখন যদি আমি প্রচুর পরিমাণে এক্সাম্পল দিতে বসি, তাহলে আমাকে একেবারে ডিটো বসে বসে লিখে লিখে করতে হবে, সেটাও পসিবল নয়। আর সেই কারণেই বলছি, যারা এই ধরনের জিনিস চাইছো, তারা ভিডিও শুনে, দীর্ঘ ভিডিও গ্রামারের জন্য শুনে খুব একটা উপকারে আসতে পারবে না। শুধু অল্প সময় যাদের হাতে আছে, তারা শুধুমাত্র ভিডিও শোনো। আর যাদের হাতে অন্তত 4-5 ঘন্টা দিতে পারবে, তারা পজিটিভলি ওই 4-5 ঘন্টা দিয়ে আমার ভিডিও নোটসটা রেডি করে নাও। তারপরে যে সময়টা তোমরা রিভিশন করবে এক্সামে ঠিক আগের মুহূর্তে, সেখানে এই ভিডিওটা একবার দেখে নাও, কাজে লাগবে।
আচ্ছা, এরপর চলে যাব বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন তোমাদের আছে কি না? সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এখন কথা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যের মূল যে বিষয় সেটা কি? সরল বাক্য হচ্ছে খুব সহজে লেখা একটা বাক্য যেখানে একাধিক বাক্য থাকে না, একটা সম্পূর্ণ বাক্য, অর্থপূর্ণ বাক্য। জটিল বাক্য কি? জটিল বাক্যে একাধিক সরল বাক্য ব্যবহার করা হয় এবং একাধিক সরল বাক্যকে কতগুলো বিশেষ বিশেষ শব্দ দ্বারা যুক্ত করে ব্যবহার করা হয়, আর বাক্যটাকে অতিরঞ্জিত করে লেখা হয়, মানে একটু বেশ বড় করে, জটিল করে, কঠিন করে। যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য তাই একাধিক সরল বাক্য এখানে থাকে, একের বেশি সরল বাক্য থাকে, কিন্তু জটিল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে একটা সাধারণ পার্থক্য আছে। কি পার্থক্য? জটিল বাক্য সাধারণত বেশ কিছু শব্দ দ্বারা গঠন করা হয়, যেমন ধরো যদি, তবে, যেমন, তেমন, যখন, তখন, যেই, সেই, যেখানে, সেখানে, যেহেতু, সেহেতু, এই শব্দগুলো আমরা জটিল বাক্যে পাই। যদি তুমি আসো তবে আমি যাব, যেমন কর্ম তেমন ফল, কিংবা যখন তুমি আসলে তখন ট্রেন ছাড়লো, অথবা যেই আমি লিখেছি সেই তুমি দেখলে, কিংবা যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, যেহেতু, সেহেতু, যেহেতু যেহেতু পড়াশোনা করনি সেহেতু পরীক্ষার ফল ভালো হলো না। এই যে পরিবর্তনগুলো, এগুলো সব জটিল বাক্যের উদাহরণ। আচ্ছা, যৌগিক বাক্যের ক্ষেত্রে কিন্তু এই দুটো শব্দর মানে দুটো করে শব্দ একাধিক বাক্যকে যুক্ত করে না। সেক্ষেত্রে মিডলে একটা মাত্র শব্দ বা একটা মাত্র কমা, এই ধরনের ব্যবহার করে আমরা দুটো বা তার বেশি বাক্যকে যুক্ত করি। আর একটা পার্থক্য কি আছে জটিলের সাথে যৌগিকের? যৌগিক বাক্যে পরিপূরক বাক্য ব্যবহার করা হয়, মানে একটাকে ব্যবহার করলে আর একটার প্রয়োজন হবে, একটাকে ব্যবহার না করলে আর একটা লেখাই যাবে না, অর্থপূর্ণ হবে না। এই যে ব্যাপারটা যৌগিক বাক্য, পরিপূরক বাক্যের ব্যবহার করা হয়। যেমন আচ্ছা, এক্ষেত্রে আমরা মিডিলে একটা করে শব্দ বা কমা আনি, যেমন কিন্তু, এবং, ও, নতুবা, সুতরাং, নইলে, বরং, অতএব, কারণ, এই যে শব্দগুলো, এগুলো যখন আমরা একটা বাক্যের মধ্যে এনে একাধিক বাক্যকে যুক্ত করছি তখন সেটা হয়ে যাচ্ছে যৌগিক বাক্য। ধরো আমি বললাম তুমি এবং আমি বেড়াতে যাব, তাহলে তুমি বেড়াতে যাবে, আমি বেড়াতে যাব, এই দুটো সরল বাক্য যুক্ত হয়ে তুমি এবং আমি বেড়াতে যাব হয়ে গেল। ঠিক তেমন তুমি না আসলে কিন্তু আমি যাব না, তুমি পড়াশোনা করেছো সুতরাং ভালো ফল হবে। এই যে পরিবর্তনগুলো, এগুলো হচ্ছে সমস্ত যৌগিক বাক্যের উদাহরণ। এখন কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য আমি দিই। যেমন ধরো, তৈরি হতে দেরি হওয়ায় বেরোতে দেরি হলো, এটা একটা সরল বাক্যের এক্সাম্পল। এটা যদি আমি জটিল বাক্যে করি তাহলে কি হবে? ভালো করে দেখো, তৈরি হতে দেরি হওয়ায় বেরোতে দেরি হলো, যেহেতু তৈরি হতে দেরি হয়েছে সেহেতু বেরোতে দেরি হলো, এটা হচ্ছে জটিল বাক্য। যৌগিক করলে কি হবে? তৈরি হতে দেরি হলো ফলে বেরোতে দেরি হলো, তাই বেরোতে দেরি হলো, সেই জন্য বেরোতে দেরি হলো, এই ধরনের, অতএব বেরোতে দেরি হলো, এইভাবে পরিবর্তনগুলো করবে। তবে অতএবটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয় এখানে। আচ্ছা, ধরো উন্নতি করতে হলে পরিশ্রমী হও, এটা একটা সরল বাক্যের এক্সাম্পল। এটা যখন আমি জটিল করব কি হবে? যদি উন্নতি করতে হয় তাহলে পরিশ্রমী হও। যৌগিক করলে কি করব? পরিশ্রমী হও তবেই উন্নতি করবে। কখনো কখনো বাক্যকে অদল বদল করতে হয়, শেষেরটা আগে আগেরটা পরে, এভাবে আনতে হয়। এবার তোমাকে সেটা কিন্তু বুঝতে হবে, সম্পূর্ণ লার্ন করে সম্পূর্ণ যুক্তি দিয়ে কিন্তু সবসময় ব্যাকরণ হয় না। গ্রামার এমন একটা বিষয় যেটা কিছুটা বুদ্ধি দিয়ে, কিছুটা অভ্যাসের ফল। কাজে গ্রামারটা একদিনে করে নেওয়ার কিন্তু বিষয় নয়, কিন্তু এটা আমি ওয়ান শট ভিডিও আনছি বাধ্য হয়ে, কারণ তোমরা প্রচুর সংখ্যক স্টুডেন্ট বারবার বলছো তোমরা যারা একেবারে কিছু করতে পারছো না, কিচ্ছু করনি, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কিছু করেছো, এটা তোমাদের আরেকবার রিভিশনের জন্য কাজে লাগবে। সেই কারণেই আমি এই কথাটা ভেবে ভিডিওটা দিলাম এবং আশা করছি তোমাদের সকলের উন্নতি হবে বা এর থেকে বেশ কিছু ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আচ্ছা, শেষে যেটা আমি বলেছি করব সেটা কি? সেটা হচ্ছে কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য বাক্য পরিবর্তনের দেব।
দাঁড়াও 1 মিনিট। এখন আমার লিখে লিখে করা একেবারে সময় নয়, মানে সময় নেই বলতে গেলে, বাধ্য হয়ে আমি এগুলো দিচ্ছি। ধরো সরল বাক্য, আমি মরিলে সেও মরিবে, এটাকে যদি আমি জটিল বাক্যে পরিণত করি, যদি আমি মরি তবে সেও মরবে। দেখো, আমি মরিলে সেও মরিবে, এটা আমি সাধু ভাষার এক্সাম্পল দিলাম, তাহলে কিন্তু পরিবর্তনটা আমাকে সাধু ভাষাতেই করতে হবে। যদি আমি মরি তবে সেও মরিবে, এভাবে পরিবর্তনটা করবে। ধরো, আমার সব কাজ ঢাক পিটে করতে আমি পছন্দ করি না, এটাকে জটিল বাক্যে কি হবে? আমার যেসব কাজ তা আমি ঢাক পিটে করতে পছন্দ করি না। এই পরিবর্তনগুলো হচ্ছে সরল থেকে জটিলের পরিবর্তন। আবার জটিল থেকে সরলে আসবো কিভাবে? ধরো যে কলমটায় তুমি লিখছো সেটা আমার, এটা জটিল বাক্যের এক্সাম্পল। তাহলে আমি ওটা কি বলবো? তোমার ওই লেখার কলমটা আমার। এভাবে যখন ঘন্টা বাজবে তখনই উঠে দাঁড়াবে, তাহলে কি বলবো? ঘন্টা বাজা মাত্রই উঠে দাঁড়াবে। অথবা যে বালক সুবোধ তাকে সকলেই ভালোবাসে, সুবোধ বালককে সকলেই ভালোবাসে, একেবারে সহজ সরল। আচ্ছা, সরল থেকে যৌগিক করছি কয়েকটা এক্সাম্পল। ধরো, সময় ও নদীর স্রোত অবিরাম বয়ে চলেছে, সময় ও নদীর স্রোত বয়ে চলেছে, কমা দিয়ে তার কোনো বিরাম নেই। তিনি বিদ্বান হলেও অহংকারী, তিনি বিদ্বান কিন্তু অহংকারী, সরল থেকে যৌগিক। এ গ্রামের বহু মানুষ বন্যায় মারা গেছে, এ গ্রামে অনেক মানুষ ছিল কিন্তু বেশিরভাগই বন্যায় মারা গেছে। এইভাবে কিন্তু তোমাকে সরল থেকে যৌগিকের পরিবর্তনগুলো করতে হবে। আচ্ছা, এবার যৌগিক থেকে সরল কি? ধরো, স্টেশনে পৌঁছতে দেরি হলো বলেই ট্রেন ধরতে পারলাম না, স্টেশনে পৌঁছতে দেরি হওয়ায় ট্রেন ধরতে পারলাম না। ঈশ্বরে বিশ্বাস রাখো তাহলেই শান্তি পাবে, ঈশ্বরে বিশ্বাস রাখলেই শান্তি পাবে। জটিল থেকে যৌগিক কিছু, যদি নিয়মিত ব্যায়াম করো তাহলে স্বাস্থ্যবান হবে, নিয়মিত ব্যায়াম করো এবং স্বাস্থ্যবান হও। তোমরা যখন খেলনা দিলে না তখন আমি উহারে ছাড়িব না, তোমরা খেলনা দিলে না তবে আমি উহারে ছাড়িব না। এইভাবে পরিবর্তনগুলো করবে। যৌগিক থেকে জটিলের কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি। আমায় তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আমায় তোমরা রক্ত দাও, এরপর কমা আছে তাই ওটা যৌগিক হয়েছে। জটিলে, যদি তোমরা আমায় রক্ত দাও তবে আমি তোমাদের স্বাধীনতা দেব। কাজেই বুঝতে পারছো এখানে একটা শর্ত সাপেক্ষ ব্যাপার হয়ে গেল। তার মানে জটিল বাক্যের ক্ষেত্রে শর্ত আসছে আর যৌগিক বাক্যের ক্ষেত্রে পরিপূরক বাক্য আসছে, এই দুটো মাথায় রাখবে। আর সরল বাক্য একেবারে সহজ সাদা, কোথাও মানে একের বেশি বাক্য নেই, এই হচ্ছে পার্থক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য বা যৌগিক বাক্যের এক্সাম্পলগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, পরিবর্তনের কারণ বা পরিবর্তনের বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তোমাদের যে আরেকটা পরবর্তী যে পার্ট, সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে কি বিসর্গ সন্ধি, মানে সন্ধি বিচ্ছেদ করো। সেক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ করেও আসতে পারে কিংবা সন্ধি করেও আসতে পারে, দু রকমই কিন্তু আসতে পারে। দু রকম আসতে পারে নয়, দু রকম ভাবেই তোমরা প্রশ্ন পাবে। সন্ধি বিচ্ছেদও আসবে, সন্ধি করেও আসবে, বিচ্ছেদ করে দেওয়া হবে, শব্দটাকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আছে তোমাদের ব্যঞ্জন সন্ধি এবং কি আছে না বিসর্গ সন্ধি। এক্ষেত্রে কয়েকটা লেখা দরকার, কারণ না লিখে দিলে তোমরা সেটা বুঝতে পারবে না, হসন্ত বিসর্গ এগুলো বোঝা খুব সমস্যা হয়ে যায়। তাহলে চলো আমরা একটু লেখাটা ভালো করে দেখে নিই। সেখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সন্ধির এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, সেগুলো একটু প্র্যাকটিস করে তোমরা চলে যাবে। ব্যঞ্জন সন্ধির বেশ কিছু এক্সাম্পল তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখে নাও, দিগন্ত, দিক যুক্ত অন্ত, জগদীশ্বর, জগৎ যুক্ত ঈশ্বর, সদাচার, সৎ যুক্ত আচার, মুখচ্ছবি, মুখ যুক্ত ছবি, তরুচ্ছায়া, তরুযুক্ত ছায়া, নিশ্ছিদ্র, নিযুক্ত ছিদ্র, চলচ্চিত্র, চলৎ যুক্ত চিত্র,
উচ্চারণ উদযুক্ত চারণ, শরৎচন্দ্র শরৎযুক্ত চন্দ্র। এক্ষেত্রে দুটো দিক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শরৎচন্দ্র আর একটা হচ্ছে নিশ্ছিদ্র। নিশ্ছিদ্র বারবার বলছি দেখে নাও ভালো করে, তালবস্য আছে আর এখানে যুক্ত ছিদ্র নয়, যুক্ত ছিদ্র। আর অন্যদিকে যদি তোমাদের শরৎযুক্ত চন্দ্র এটা তোমাদের সন্ধি করতে বলা হয়, তাহলে প্রথমে লিখবে শরৎচন্দ্র, তারপর সেখান থেকে এসেছে শরৎচন্দ্র। এভাবে সম্পূর্ণটা কিন্তু তোমাদের লিখে আসতে হবে। আরও কিছু ইম্পর্টেন্ট ব্যঞ্জন সন্ধি তোমরা দেখে নাও। উজ্জীবিত উদযুক্ত জীবিত, উজ্জ্বল উদযুক্ত জল, উড্ডীন উদযুক্ত ডিন, উল্লাস উদযুক্ত লাস, জগন্নাথ জগৎযুক্ত নাথ, মৃন্ময় মৃতযুক্তময়, বাগদেবী বাকযুক্ত দেবী, বিপদ মুক্ত বিপদযুক্ত মুক্ত, প্রশংসা প্রসন্নযুক্ত সা, জিঘাংসা জিঘানযুক্ত সা, হিংসা হিংযুক্ত সা, ষড়যন্ত্র ষটযুক্ত যন্ত্র, সিংহ হিংসযুক্ত অ, পুংলিঙ্গ পুংসযুক্ত লিঙ্গ, দুলোক দ্বীপযুক্ত লোক, বিশ্বামিত্র বিশ্বযুক্ত মিত্র, মনীষা মনসযুক্ত ঈশা, কিংবদন্তি কিমযুক্ত বদন্তি, সংযোগ সমযুক্ত যোগ, বৃষ্টি বৃষযুক্ত তি, ষষ্ঠ শসযুক্ত থ, পরিষ্কার পরিযুক্ত কার। এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবে, কারণ পরিষ্কার পরিযুক্ত কার বিসর্গ সন্ধি কিন্তু এটা নয়, পরিযুক্ত কার কিন্তু নয়। আছে বনস্পতি বনযুক্ত পতি। আর একটা আমি একটু বলবো শিখে রাখতে, সেটা হচ্ছে আস্পদ। আস্পদ ঠিক বনস্পতির মতোই আ যুক্ত পদ, আস্পদ। এটা হচ্ছে অনেকটা বনস্পতির মতোই আস্পদটা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট কিছু সন্ধি ব্যঞ্জন সন্ধি আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। এবার আসছি আমরা বিসর্গ সন্ধিতে। বিসর্গ সন্ধির বেশ কিছু এক্সাম্পল আমি এখানে তোমাদের জন্য দিচ্ছি, যেগুলো তোমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু আর কোনো ইম্পর্টেন্ট বিসর্গ সন্ধি নেই তা কিন্তু অবশ্যই না, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু বেছে নিয়ে আমি তোমাদের জন্য শর্টে দিলাম। আচ্ছা, নিশ্চয় নিযুক্ত চয়, দুশ্চিন্তা দুঃযুক্ত চিন্তা, শিরস্ত্রাণ শিরযুক্ত ত্রাণ, তিরোধান তিরযুক্ত ধান, তপবন তপযুক্ত বন, নীরব নিযুক্ত রব, চতুর্বেদ চতুযুক্ত বেদ, আবির্ভাব আবিযুক্ত ভাব, পুরস্কার পুরযুক্ত কার। এখানে আরেকবার আমি পরিষ্কার শব্দটা লিখেছি, তার কারণ আগের যে ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি, মানে আগের অংশটা, সেখানে তোমাদের দেখবে পরিষ্কার স্পেলিংটা সম্ভবত আমি দন্তেস্ব করে ফেলেছি। এটা আমি সেই কারণে আরেকবার তোমাদের দেখিয়ে রাখছি, পুরস্কার দন্তেস্ব, পরিষ্কার পেটকারা মধ্যাহ্নেস্ব, এবং পরিষ্কার পরিযুক্ত কার কিন্তু পুরস্কার পুরযুক্ত কার। এটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে। অতএব অতযুক্ত এব, দুস্থ দুঃযুক্ত স্থ, নমস্কার নমযুক্ত কার। এই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের বিসর্গ সন্ধির খুব ইম্পর্টেন্ট কিছু বেছে নিয়ে করা একটা লিস্ট। এছাড়াও বারবার বলছি, তোমরা যারা সময় পাচ্ছ তারা আরও বেশি করে প্র্যাকটিস করো। আর এখানে তোমাদের ওয়ান শট ভিডিও আমি এই যেভাবে দিলাম সেভাবে তোমরা একবার দেখে নিলে আশা করছি তোমরা এক্সামের জন্য মোটামুটিভাবে প্রিপেয়ার হতে পারবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি বাকি সমস্ত বিষয়ের ওয়ান শট ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।